আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া আটক আদেশ কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সময় বেঁধে দেয় উচ্চ আদালত। রুলের দ্রুত জবাবের পর মেঘনার মুক্তির দাবি জানিয়েছেন তার বাবা বদরুল আলম। এদিকে মেঘনাকে আটকের বিষয়টি যথাযথ ছিল না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলম পেশার সূত্র ধরে পরিচয় হয় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলানের সঙ্গে। তবে সুসম্পর্ক একসময় রূপ নেয় তিক্ততায়। সেই তিক্ততার সূত্র ধরে গেল 9 এপ্রিল মেঘনাকে নিজ বাসা থেকে গ্রেফতার করতে গেলে এভাবেই ফেসবুক লাইভে এসে নিজের শঙ্কার কথা জানান এই মডেল অভিনেত্রী। পুলিশের কাজ হতে পারে না, পুলিশের কাজ হতে পারে। আটকের 3 দিন পর মেঘনাকে আদালতে তোলা হলে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরই হাইকোর্টে ছুটে আসেন মেঘনার বাবা। ওই আটকাদেশকে অবৈধ ঘোষণার দাবিতে রিট করেন তিনি, মঞ্জুর করে আদালত। প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তির দাবি করার জন্য। রুলের পর দ্রুত মেঘনার মুক্তির দাবি জানান মেঘনার বাবা। এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে, আমরা সেই আশাই করছি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে ব্রিফিং ডাকে আইন মন্ত্রণালয়। নিজের অবস্থান তুলে ধরেন আইন উপদেষ্টা। এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন। বিশেষ ক্ষমতা আইনে নয়, আগামীতে অভিযুক্তকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশনা অনুসরণ করা হবে, এমনটাই বিচার প্রার্থীদের প্রত্যাশা। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আরো একটু জানার চেষ্টা করি। বার্তা কক্ষে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত। মেঘনা আলমকে নিয়ে যে আজকে নির্দেশনাটা মোটামুটি আপনার প্রতিবেদনে পরিষ্কার হওয়া গেল, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইনে এই সরকারের সময়ও এসে এরকম একটা নারীকে রাতের অন্ধকারে গিয়ে গ্রেপ্তার করতে হবে, এটি একজন সাংবাদিক হিসেবেও আপনি কিভাবে দেখেন? জুয়েল, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে বিশেষ ক্ষমতা আইন যেটাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে দেশীয় এবং আন্তর্জাতিক বহু মানবাধিকার সংস্থাগুলো বলছে ড্রাকোনিয়ান ল, অর্থাৎ খুবই কঠোর আইন, এবং এই আইনটি কিন্তু যেভাবে প্রয়োগ করা হয় সেই প্রয়োগের ক্ষেত্রে ন্যূনতম যে মানবাধিকার রয়েছে প্রতিটি মানুষের, সেই মানবাধিকারগুলো কিন্তু সমুন্নত রাখা হয় না। একটি কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে এই 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইন নিয়ে আমরা আলোচনা করছি, এই বিশেষ ক্ষমতা আইন কিন্তু এর যাত্রাটা শুরু হয় কিন্তু 1952 সালে, এবং তখন যখন আমাদের দুর্বার ভাষা আন্দোলন ছিল তখন সেই ভাষা আন্দোলনের সৈনিকদের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানি সরকাররা এই আইনটির প্রয়োগ করেছিল। এবং পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময় যখন এই বিশেষ ক্ষমতা আইনটি আসে তাও নিয়েও কিন্তু বেশ সমালোচনা হয়, কারণ বিশেষ ক্ষমতা আইনে যখন আপনি কাউকে গ্রেফতার করবেন তখন আপনার তাকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে না, তাকে নিয়ে আসতে পারবেন যেভাবে খুশি, এবং সেক্ষেত্রে গ্রেফতারের যে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে বা বিধিমালা রয়েছে সেগুলো যথাযথ অনুসরণ করার কোনো তোয়াক্কা করা হয় না। এবং এই বিষয়টির কারণেই যে আজকে ব্যারিস্টার সারা তিনি কিন্তু কোর্টে তুলে ধরেছেন যে কোন প্রক্রিয়ায় আসলে মেঘনা আলমকে নিয়ে আসা হলো। একটি বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এইখানে একটি বড় বৈপরীত্য কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখেছি, কারণ মেঘনার বিরুদ্ধে ভাটারা থানায় যে মামলাটি হলো সেই মামলাটি আপনি বললেন যে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা, কিন্তু যখন এটা কোর্টে চলে আসলো তখন সেটা হয়ে গেল বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ, এবং প্রয়োগটি করলেন কি বিশেষ ক্ষমতা আইন 1974-এর 2-এর F ধারার প্রয়োগটি করা হলো। সেখানে বলা হয়েছে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা থেকে প্রতিকারের বিষয়। তো সেক্ষেত্রে মেঘনা আলমের বাবা এবং তার আইনজীবীর কথা হচ্ছে মেঘনা আলম এমন কি কাজ করেছেন যার মধ্য দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। একটি বিষয় সেটি হচ্ছে যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার শঙ্কা বা কনসার্নের কথা জানিয়েছিলেন, এবং সেটি কিন্তু একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে তিনি করতেই পারেন। অতএব এই জায়গাগুলোতে সামনের দিনে সুপ্রিম কোর্টের যে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া রয়েছে, প্রশ্নটা এরকম হতে পারে কিনা যে কারণে এই যে এত যুদ্ধ, এত মানুষের রক্তের বিনিময়ে যে
জুলাই হলো, সেই জুলাইয়ের পরে যে সরকার গঠিত হলো এটি ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেই একই জিনিস যদি আগের সরকারের মতো ফ্যাসিস্টের মতো ব্যবহার করা হয় একজন সাধারণ নাগরিকের উপরে, সেটি তো প্রশ্নবিদ্ধ হওয়ারই কথা, তাই না? জুয়েল, আপনি সঠিক বলেছেন। আসলে এখানে একটা কিন্তু আপনি দেখেন যে একটা পলিটিক্যাল ডিলেমা আমাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে যে যখনই যিনি অপোজিশনে থাকেন তিনি কিন্তু বিশেষ ক্ষমতায়নের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার থাকেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন আবার কিন্তু বিএনপি বিশেষ ক্ষমতায়ন, পরবর্তীতে সরকারে গেলে তারা বাদ দিবেন বলেছেন। কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্ট কখনোই রক্ষা করা হয় না জনগণের প্রতি, এবং কোনো সরকারই আসলে অঙ্গীকার করে যখন ক্ষমতার মসনদে বসেন তারা বিশেষ ক্ষমতার আইনটি ত্যাগ করতে চান না, কারণ এই আইনে অপরিমেয় যে ক্ষমতা দেওয়া রয়েছে তারা মনে করেন যে সেই ক্ষমতাটি তাদের দরকার। যদিও এই আইনের মধ্য দিয়ে আমাদের যে মানবাধিকারের যে সূচক রয়েছে, এই আইনের যত বেশি প্রয়োগ হবে মানবাধিকার সূচকে কিন্তু ততই বাংলাদেশের অবনমনের একদম স্পষ্ট একটা রূপরেখা তৈরি হয়ে যায়। অতএব সেই বিষয়গুলো হয়তো ভাবা উচিত, এবং অবশ্যই আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করি সেক্ষেত্রে কোনো নাগরিকের বিরুদ্ধে এই কালা আইন, যা বিশেষ ক্ষমতা আইন, এই আইন হবে না, এই ধরনের কোনো আটকাদেশ আর আসবে না, এমনটা কিন্তু সবার প্রত্যাশা। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। বার্তা কক্ষ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিজান আহমেদ।